স্বাগত সন্ধ্যার খবরে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সন্ধ্যার পর থেকে কঠোর অবস্থানে নামছে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছু ক্ষেত্রে ব্যর্থতার দায় স্বীকার আইন উপদেষ্টার, বললেন আন্তরিকতার ঘাটতি নেই। দ্বিতীয় দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। সন্ধ্যার পর থেকে কঠোর অবস্থানে নামছে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছোটখাটো ঘটনা আগেও ঘটেছে, তবে ভবিষ্যতে যেন আর না ঘটে সেটির ব্যবস্থা করতে হবে। ক্রমান্বয়ে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতির যাতে উন্নতি ঘটে সেটির ব্যবস্থা করতে হবে বলেও জানান তিনি। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিবও। মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে। আরেকটা হচ্ছে যে ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরও স্টেপ আপ করা, সেটার বিষয়ে ডিসিশন হয়েছে। আমাদের যারা ইন্টেলিজেন্স উইং আছে, ইন্টেলিজেন্স এজেন্সি আছে, তারা তাদের মতো করে প্রচুর ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরও বাড়াবেন এবং সেই অনুযায়ী আমরা অ্যাকশনে যাব। দেশ পরিচালনায় কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করে পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার ঘাটতি নেই বলে জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ রাজশাহীর পিটিআই সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় তিনি একথা বলেন। আইন উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংস হওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার, এর মধ্যে উল্লেখযোগ্য পুলিশ বাহিনী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন রাজনৈতিক দল করলে বিএনপি স্বাগত জানাবে, তবে ক্ষমতায় থেকে নতুন দল গঠন করলে তাকে কিংস পার্টি বলে চিহ্নিত করবে জনগণ। ঢাকার ধামরাইয়ে ঢাকা জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিএনপির লক্ষ্য জনগণের অধিকার ফিরিয়ে দেয়া, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জনসভায় ঢাকা জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আমি শুনলাম আশফাক যেটা বললো, যে তারা বলেছে যে আওয়ামী লীগের লোক, জাতীয় পার্টির লোক, তারাও তাদের দলে আসতে পারবে। এটা করলে এটা প্রমাণিত হয়ে যাবে। আমরা যে কথাগুলো বারবার বলছি, অবশ্যই নতুন রাজনৈতিক দল করতে পারবেন, আমরা স্বাগত জানাবো, কিন্তু ক্ষমতায় থেকে নতুন দল করলে লোকে আপনাদেরকে কিংস পার্টি বলে চিহ্নিত করবেন, সেই ব্যবস্থা জনগণ মেনে নেবে না। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, তার দলের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হলে তাকে যেন গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় এক পথসভায় তিনি আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান। জামায়াত আমির বলেন, আজহারুলকে মুক্তি দেওয়া হলে একজন মজলুম মুক্তি পাবে। বাংলাদেশকে মুক্ত করতে হলে এদেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, রাজনীতিবিদরা ফ্যাসিবাদী সরকারকে সরাতে পারেনি, কিন্তু ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশ মুক্ত হয়েছে। দেশের চলমান পরিস্থিতিতে বল প্রয়োগের ক্ষেত্রে সেনা সদস্যদের পরিমিতি বোধ বজায় রাখার পরামর্শ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরামর্শ দেন। সেনাপ্রধান বলেন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, দেশ ও জাতির জন্য তাদেরকে কাজ করতে হবে।
2018 সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা 103 পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রবিবার এই আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয় 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত 103 জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক, 2018 এর বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম প্রত্যাহার করা হলো। 103 কর্মকর্তার মধ্যে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিকে কর্মস্থলে অনুপস্থিতির কারণে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও এস.এম. মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 5 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি করছে ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সবকটি ওয়ার্ডে কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। তবে আন্দোলনের আওতামুক্ত রয়েছে জরুরি বিভাগ, অপারেশন সেবা ও বহির্বিভাগ। ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মসূচির সাথে একাত্মতা জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের সব বর্ষের শিক্ষার্থীরাও। বেলা 12টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কলেজ চত্বরে বিক্ষোভ করে। পরে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করে তারা। এদিকে স্বাস্থ্য খাতের অধঃপতনের প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন ডাক্তাররা। এবারে ডেটল ও হারপিকের সৌজন্যে অমর 21 বইমেলা। দর্শক, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর 21 গ্রন্থমেলা। সেখানে রয়েছেন সহকর্মী লাবণী গুহ। চলে যাচ্ছি তার কাছে। লাবণী, সন্ধ্যার পর মেলায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? আজ কয়টি নতুন বই এসেছে সে বিষয়ে আমাদেরকে জানাবেন। নাদিরা, সন্ধ্যার পর আসলে মেলা দেখে মনে হচ্ছে মেলা উৎসব মুখর হয়ে উঠেছে। অনেক ক্রেতা, পাঠক, দর্শনার্থীদের সমাগম হয়েছে অমর 21 গ্রন্থমেলা এই 24তম দিনে। আজকে নতুন বই এসেছে 70টি এবং সব মিলে এই 24 দিনে মোট বইয়ের সংখ্যা 2521টি। আমরা কথা বলছিলাম প্রকাশকদের সঙ্গে, বই বিক্রেতাদের সঙ্গে। তারা বলছিলেন যে গত কয়েক বছরের তুলনায় এবছর বইয়ের বিক্রি একটু কম হয়েছে। 24 তারিখ পর্যন্ত যে ধরনের বই বিক্রি হওয়ার কথা ছিল সেরকম বই বিক্রি হয়নি। আর আগের বারের মতো একই কথা বলতে হয় যে এখন পর্যন্ত পুরনো লেখকদের বই বেশি বিক্রি হচ্ছে, তবে নতুন লেখকদের বই সংখ্যা একটু কম আছে। আমাদের সঙ্গে একজন নতুন লেখক আছেন যিনি বই লিখেন, তার বেশ কয়েকটি বই বেরিয়েছে। আমরা তার কাছে শুনবো তার এবার কি বই বের হয়েছে এবং বইয়ের বিষয়বস্তু কী। এবার আমার একটি উপন্যাস বের হয়েছে, একটি সামাজিক উপন্যাস লেখার চেষ্টা করেছি আমি। এখানে একজন নিঃস্ব মানুষের গল্প বলা হয়েছে, একজন একাকী মানুষের গল্প বলা হয়েছে, যে মানুষটা গ্রাম থেকে শহর পর্যন্ত উঠে আসতে তার জীবনের যে যাপন, যে যন্ত্রণা, যে সংগ্রাম, এই বিষয়গুলো নিয়েই একটি উপন্যাস। এখানে আশানুরূপ বিক্রি হচ্ছে। আমি যতটা আশা করেছিলাম তার চেয়ে ভালো বিক্রি হচ্ছে। আমি মনে করছি আরও ভালো বিক্রি হবে, কারণ প্রথম দিকে আসলে পাঠক সমাগম একটু কম ছিল, আস্তে আস্তে সেটা বাড়তে শুরু করেছে এবং শেষ দিনগুলোতে আমার ধারণা এখন পাঠকরাই আসছে। আগে দর্শনার্থী বেশি ছিল, এখন পাঠকের সংখ্যাটা বেড়েছে মেলায়। নাদিরা, আপনি শুনছিলেন নতুন লেখকের বই সম্পর্কে আপনি শুনছিলেন। আরেকটি বিষয় বলে রাখি যে আজকে কিন্তু আমরা দেখেছি যে শুধুমাত্র যে তারুণ্যর জয়গান বা তারুণ্যের লোকজন এসেছেন তা না, অনেক পরিবারও এসেছে বই নিয়ে। পরিবারও তার সন্তানদেরকে নিয়ে, বন্ধু বান্ধবীরা এসেছে। যেহেতু অফিস শেষ, অফিস ছুটির পরে এবং ভার্সিটি ছুটির পরে অনেকেই এসেছেন এবং বুক লিস্ট ধরে ধরে তাদের পছন্দের বইগুলো কিনছেন। নাদিরা। লাবণী, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি BUBTর ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক SMA ফয়েজ সমাবর্তনে সভাপতিত্ব করেন এবং গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন। পরে কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক ও ক্রেস্ট প্রদান করেন তিনি। এবার সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। বিইউবিটির উপাচার্য অধ্যাপক ABM শওকত আলী সমাবর্তনে স্বাগত বক্তব্য দেন। এছাড়া সমাবর্তনে বক্তব্য রাখেন বিইউবিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল হুদা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সন্ধ্যার পর থেকে কঠোর অবস্থানে নামছে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছু ক্ষেত্রে ব্যর্থতার দায় স্বীকার আইন উপদেষ্টার, বললেন আন্তরিকতার ঘাটতি নেই। দ্বিতীয় দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এই ছিল সন্ধ্যার খবরে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।